চলে এসেছি 2024-এর সব থেকে আলোচিত মুভি কালকি 2898 AD এর এক্সপ্লেনেশন নিয়ে। হিন্দু পৌরাণিক কাহিনীর সাথে সায়েন্স ফিকশনের দারুণ এক কম্বিনেশন রয়েছে এই মুভিতে। মুভির কাহিনী সম্পূর্ণ কাল্পনিক হলেও এনজয় করার মতো। মুভিতে বলিউড এবং সাউথ ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন বড় মাপের স্টার অভিনয় করেছেন, যাদের মধ্যে অমিতাভ বচ্চন, কামাল হাসান, প্রভাস, দীপিকা পাডুকোন অন্যতম। মুভিতে কিছু ধর্মীয় সেন্টিমেন্ট জড়িত। এটাকে নেগেটিভ বা পজিটিভ কোনোভাবেই চিন্তা না করে জাস্ট একটা কন্টেন্ট হিসেবে এনজয় করার রিকোয়েস্ট থাকবে সবার কাছে। তো ইন্ট্রোতে সময় নষ্ট না করে সরাসরি চলে যাব এক্সপ্লেনেশনে। মুভিটি শুরু হয় মহাভারতের যুদ্ধের সমাপ্তি দেখানোর মাধ্যমে। কৌরব এবং পাণ্ডবদের মধ্যকার যুদ্ধ একদম শেষ পর্যায়ে। যুদ্ধক্ষেত্রে সবকিছু ধ্বংস হয়ে গেছে, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে সৈন্যদের মৃতদেহ। যতদূর চোখ যায় শুধু ধ্বংসাবশেষই দেখা যায়। এসবের মাঝে আমরা কৌরবের একজন যোদ্ধা অশ্বত্থামাকে দেখতে পাই। যুদ্ধে পাণ্ডবদের পরাজিত করতে না পেরে পাণ্ডবদের বংশ নির্বংশ করার উদ্দেশ্যে অশ্বত্থামা অর্জুনের পুত্র অভিমন্যুর স্ত্রী উত্তরার গর্ভে বেড়ে ওঠা পাণ্ডবদের সর্বশেষ বংশধরের দিকে একটি ব্রহ্মাস্ত্র ছুড়ে দেয়। অশ্বত্থামার এমন আচরণের কারণে কৃষ্ণ অশ্বত্থামার উপর অনেক ক্ষুব্ধ হয় এবং অশ্বত্থামাকে অভিশাপ দেয় অশ্বত্থামার কখনো মৃত্যু হবে না, সে চির অমর থাকবে। যুগের পর যুগ কেটে যাবে, অশ্বত্থামার মৃত্যুর জন্য প্রার্থনা করতে থাকবে, কিন্তু তার মৃত্যু হবে না। এই অভিশাপ শোনার পর অশ্বত্থামা জানতে চায় তার পাপের প্রায়শ্চিত্ত করার কোনো সুযোগ পাবে কিনা। কৃষ্ণ জানায় প্রায়শ্চিত্ত করার জন্য অশ্বত্থামাকে কলিযুগের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন পৃথিবীতে পাপ বেড়ে যাবে, কোনো পণ্য অবশিষ্ট থাকবে না, ঠিক তখনই কৃষ্ণ তার 10ম অবতার অর্থাৎ কালকি অবতারে জন্মগ্রহণ করবে। অশ্বত্থামা আজ যেমন এক মহিলার গর্ভের সন্তানকে হত্যা করার চেষ্টা করেছে, তেমনি ভবিষ্যতে তাকে অন্য এক মহিলার গর্ভ রক্ষা করতে হবে। ওই মহিলার গর্ভে বেড়ে উঠবে কালকি অবতার। ওই মহিলার গর্ভ সুরক্ষিত রাখতে পারলে তবেই অশ্বত্থামার উপর থেকে অভিশাপের সমাপ্তি ঘটবে। অশ্বত্থামার কপালে একটা মণি ছিল। কৃষ্ণ সেই মণিটা কপাল থেকে বের করে ফেলে এবং জানায় কলিযুগে এই মণি যখন উজ্জ্বল হয়ে উঠবে তখনই বুঝতে হবে প্রায়শ্চিত্তের সময় চলে এসেছে। এরপরে সিন শিফট হয়ে চলে আসছে মহাভারতের সময় থেকে 6000 বছর পর। সময়টা 2898 AD। এখানে আমরা অন্যরকম একটা পৃথিবী দেখতে পাই, যেটা মূলত কলিযুগের শেষ সময় হিসেবে তুলে ধরা হয়েছে। পৃথিবীর অধিকাংশ স্থান তীব্র খরায় শুকিয়ে গেছে। কোথাও বসবাসযোগ্য কোনো স্থান নেই, কোথাও কোনো গাছ নেই, নদীতে কোনো পানি নেই। শুধুমাত্র কাশী নামক একটা স্থান বসবাসের যোগ্য। পৃথিবী বসবাসের অযোগ্য হলেও প্রযুক্তি অনেক উন্নত হয়ে গেছে। ফ্লাইং কার, আলট্রা মডার্ন ডিভাইস, রোবট সহ আরও অনেক কিছু। এখানে আমরা দেখতে পাই কিছু মানুষ ফ্লাইং কারে চড়ে কাশীর দিকে যাচ্ছে। কারের ভেতরে রুমি নামের একজন বৃদ্ধ বাচ্চাদের একটা নক্ষত্র দেখিয়ে বলে, এই নক্ষত্র এর আগে 6000 বছর আগে দেখা গিয়েছিল, 6000 বছর পর আবারও দেখা যাচ্ছে। বাচ্চারা তখন জানতে চায় তাতে কি হয়েছে। রুমি কোনো জবাব না দিয়ে অন্য কথা বলতে শুরু করে। এই বাচ্চাদের মধ্যে রায়া নামের একজন মেয়ে আছে। কোনো একটা কারণে সে নিজেকে ছেলে দাবি করে, তার গেট আপও ছেলেদের মতোই। যাই হোক, কিছুক্ষণের মধ্যে ফ্লাইং কার কাশিতে পৌঁছে যায়। এখানে আমরা দেখতে পাই কাশিতে একটা মেগা স্ট্রাকচার তৈরি করা হয়েছে, যাকে কমপ্লেক্স বলা হয়। এটা দেখতে একটা উল্টো পিরামিডের মতো। এই কমপ্লেক্সের ভেতর কলিযুগের শাসক সুপ্রিম ইয়াস্কিনের রাজত্ব চলে। সুপ্রিম ইয়াস্কিন নিজেকে কলিযুগের গড মনে করে। এই কমপ্লেক্স সাধারণ মানুষের প্রবেশের অনুমতি নেই। একদিকে কমপ্লেক্সের বাইরে সাধারণ মানুষ দুর্বিষহ জীবনযাপন করে, তাদের কাছে পান করার মতো পানি পর্যন্ত নেই। অপরদিকে কমপ্লেক্সের ভেতর সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে। এর ভিতর আছে খাবার, বিশুদ্ধ পানি, বিশুদ্ধ বাতাস, গাছগাছালি, নদী, পরিচ্ছন্ন বন জঙ্গল ইত্যাদি। মূলত পৃথিবীর প্রকৃতিকে ধ্বংস করেই সাজানো হয়েছে এই কমপ্লেক্স। কমপ্লেক্সের ভেতর যেন কেউ সহজে প্রবেশ করতে না পারে, তার জন্য কমপ্লেক্সের বাইরে পাহারারত আছে অসংখ্য প্রহরী। এই প্রহরীদেরকে বলা হয় রাইডার। এদের পরিচালনা করে কমান্ডারের মানাস। কমপ্লেক্সের ভেতরে শুধুমাত্র ধনী ব্যক্তি প্রবেশ করতে পারে, কারণ সেখানে প্রবেশ করতে 1 মিলিয়ন ইউনিট প্রয়োজন হয়। ইউনিট হলো এই যুগের অর্থ বা টাকা। কমপ্লেক্সের রাইডাররা কাজের বিনিময়ে ইউনিট পেয়ে থাকে। তাদের ইউনিটের 1 মিলিয়ন হয়ে গেলে তারাও কমপ্লেক্সের ভেতরে থাকার সুযোগ পাবে। তাই রাইডাররা কমপ্লেক্সের ভেতরে থাকার জন্য ইউনিট কালেক্ট করতে থাকে। কমপ্লেক্সের রাইডার ছাড়াও কাশী শহরে কিছু বাউন্টি হান্টার বা প্রফেশনাল ফাইটার আছে, যারা কমপ্লেক্সের ভেতরে থাকার জন্য ইউনিট কালেক্ট করে। মোট কথা সবাই রুক্ষ পৃথিবী ছেড়ে কমপ্লেক্সের ভেতর সুখী জীবন কাটাতে চায়। এই আধুনিক পৃথিবীতে সবথেকে নির্মম জীবন নারীদের। যখনই কাশীতে নতুন কোনো মানুষ আসে, কমপ্লেক্সের রাইডাররা তাদের মধ্য থেকে বেছে বেছে গর্ভধারণের সক্ষম এমন মেয়েদেরকে কমপ্লেক্সের ভেতরে নিয়ে যায়। তারা কমপ্লেক্সের ভেতরে কোনো সুযোগ সুবিধা ভোগ করতে পারে না। তাদেরকে কমপ্লেক্সের ভেতরে রাখা হয় ল্যাব এক্সপেরিমেন্টের জন্য। এই এক্সপেরিমেন্টের নাম প্রজেক্ট কে। কমপ্লেক্সের রাইডাররা স্ক্যানারের মাধ্যমে মেয়েদের স্ক্যান করে দেখে তারা এক্সপেরিমেন্টের জন্য পজিটিভ কিনা। যাদের রিপোর্ট পজিটিভ আসে, শুধু তাদেরকেই কমপ্লেক্সের ভেতরে নিয়ে যাওয়া হয়। কোনো মেয়েকে এক্সপেরিমেন্টের জন্য কমপ্লেক্সের ভেতরে পাঠালে তার পরিবর্তে ওই মেয়ের পরিবারকে 10,000 ইউনিট দেওয়া হয়। এই ব্যাপারটা জানার পর রায়ার ছোট ভাই রাইডারদের কাছে রায়াকে বিক্রি করে দিতে চায়, কারণ রায়ার ভাইয়ের স্বপ্ন যে কোনো মূল্যে সে কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করবে। ভাই তাই সে তার বোনকে বিক্রি করে ইউনিট কালেক্ট করতে চায়, কিন্তু ভাইয়ের প্ল্যানের ব্যাপারে রায়া আগেই বুঝে ফেলে। তার সে লুকিয়ে পড়ে।
রুমির এই মেয়েটাকে একটা সুরক্ষিত জায়গায় নিয়ে যায়। ওই জায়গাটা কমপ্লেক্সের বাইরে একটা সিক্রেট প্লেস। এটার ব্যাপারে রুমি এবং তার সাথীরাই জানে। রুমি কোনো সাধারণ মানুষ নয়, সে মূলত একজন রেবেল বা বিদ্রোহী। ইয়াসকিনের রাজত্ব ধ্বংস করা চায় মূল উদ্দেশ্য। রুমির মতো আরও কিছু মানুষ আছে যারা বিশ্বাস করে কালকির আগমন ঘটবে এবং কালকি ধ্বংস করবে ইয়াসকিনের তৈরি নকল পৃথিবী। রুমির সাথীরা শামফালা নামক একটি সিক্রেট জায়গায় থাকে। এই জায়গাটার ব্যাপারে শুধুমাত্র রেবেলরাই জানে। রুমি মডার্ন টেকনোলজির মাধ্যমে শামফালায় থাকা তার সাথীদের সাথে যোগাযোগ করে। এখানে আমরা শামফালার লিডার মরিয়মকে দেখতে পাই। মরিয়ম রুমিকে শামফালায় ফিরে যেতে বললে রুমি বলে, পুরাণে বর্ণিত সেই সময় চলে এসেছে, কালকির আগমন ঘটবে, তাই আমাকে এখানেই থাকতে হবে। এরপর আমরা দেখতে পাই রুমির সাথীরা দিব্যা নামের একজন প্রেগনেন্ট নারীকে কমপ্লেক্সের রাইডারদের কাছ থেকে লুকিয়ে রেখেছে। দিব্যা চরিত্রে অভিনয় করেছেন মৃণাল ঠাকুর। রুমি দিব্যার সাথে দেখা করার জন্য তাকে ডেকে নেয়। রুমির ধারণা দিব্যার গর্ভে বেড়ে উঠেছে কালকি, তাই রুমির সৈন্যরা দিব্যার খেয়াল রাখছে। দিব্যার সামনে আসার পর রুমি একটা মণি বের করে সেটাকে দিব্যার গর্ভের কাছে নিয়ে যায়। এই মণিটাই হচ্ছে অশ্বত্থামার কপালের সেই মণিটা। পুরাণের বর্ণনা অনুযায়ী কালকির সংস্পর্শে আসলে এই মণি স্বয়ংক্রিয়ভাবে চলে উঠবে, কিন্তু দিব্যার গর্ভের কাছে নিয়ে যাওয়ার পরেও মণিটা চলে ওঠে না। রুমি বুঝতে পারে তার ধারণা ভুল, দিব্যার গর্ভে যে সন্তান বড় হচ্ছে সে কালকি নয়। এটা জানার পর শামফালার রেবেলার হতাশ হলে মরিয়ম তাদের আশ্বস্ত করে বলে, এখনো হয়তো কালকির আগমনের সময় হয়নি, তবে খুব শীঘ্রই তার আগমন ঘটবে। এর মাঝে হঠাৎ কমান্ডার মানাসের কিছু রাইডার রুমির সিক্রেট প্লেসে অ্যাটাক করে। ওই সময় রুমির হাত থেকে অশ্বত্থামার মণিটা নিচে পড়ে যায়। রায়া ওই মণিটা তুলে নিজের কাছে রেখে দেয়। একজন রেবেল রায়াকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর মানাসের সৈন্যরা রুমি এবং দিব্যাকে ধরে নিয়ে যায় মানাসের কাছে। মানাস জানে শামফালার রেবেলরা কালকির জন্য প্রতীক্ষা করছে, তাই সে শামফালা ধ্বংস করে দিতে চায়। কিন্তু মানাস জানে না শামফালা কোথায়। মানাস রুমির টেকনোলজির মাধ্যমে মরিয়মের সাথে কথা বলে। এরপর দিব্যাকে হত্যার হুমকি দিয়ে রুমি এবং মরিয়মের কাছে শামফালার অ্যাড্রেস জানতে চায়। তখন দিব্যা বলে, আমাকে বাঁচানোর জন্য শামফালার অ্যাড্রেস দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি চাই না এমন নিষ্ঠুর পৃথিবীতে আমার সন্তানের জন্ম হোক। আমি চাই আমার মৃত্যুর মধ্য দিয়ে হলেও শামফালা সুরক্ষিত থাকুক, এই পৃথিবীতে পরিবর্তন আসুক। দিব্যার এসব কথা শুনে মানাস গুলি করে দিব্যাকে হত্যা করে। এরপর মানাস ইয়াসকিনের জয় জয়কার করতে শুরু করে। তখন রুমি মানাসকে থামিয়ে দিয়ে বলে, তোমাদের রাজত্বকে ধ্বংস করতে খুব শীঘ্রই কালকে আসবে। এই কথা বলাতে মানাস রুমিকেও হত্যা করে। অন্যদিকে কমপ্লেক্সে এর রাইডাররা শামফালার একজন স্পাই লুককে তাড়া করতে করতে ভৈরব নামের একজন বাউন্টি হান্টারের বাড়িতে পৌঁছে যায়। ভৈরব চরিত্রে অভিনয় করেছেন প্রভাস। ভৈরব একজন চৌকস ফাইটার। ভৈরবের ফাইটিং স্কিলের গল্প কাশী শহরে কম বেশি সবাই জানে। রাইডাররাও ভৈরবের ফাইটিং এর গল্প অনেক শুনেছে, তাই ওরা ভৈরবকে তাদের সাথে ফাইট করার জন্য চ্যালেঞ্জ করে। ভৈরব চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এবং সমস্ত রাইডারদের পরাজিত করে। ভৈরবের কাছে অনেক আলট্রা মডার্ন গ্যাজেট আছে। ফাইটিংয়ের সময় ভৈরব সেগুলোকে ব্যবহার করে থাকে। এছাড়াও ভৈরবের কাছে আছে একটা সুপার কার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট রোবট। ভৈরবের রোবটের নাম দিয়েছে বুচ্চি। এই গ্যাজেটগুলো কিছু ভৈরব নিজেই তৈরি করেছে, আর কিছু কুড়িয়ে নিয়ে এসে মডিফাই করেছে। বিভিন্ন সময় কমপ্লেক্সের ডিফেক্ট গ্যাজেট কমপ্লেক্স থেকে বের করে ফেলে দেওয়া হয়। ভৈরব সেগুলো কুড়িয়ে নিয়ে মডিফাই করে নিজের কাছে রেখে দেয়। যাই হোক, শামফালার স্পাই লুককে রাইডারদের হাত থেকে বাঁচিয়ে ভৈরব তাকে নিজের কাছে রেখে দেয়, যাতে পরবর্তীতে তাকে বিক্রি করে কিছু ইউনিট দিতে পারে। অন্য সব বাউন্টি হান্টারের মতো ভৈরবেরও স্বপ্ন একদিনের জন্য হলেও সে কমপ্লেক্সের ভেতরে যাবে, কিন্তু কমপ্লেক্সের ভেতরে যেতে 1 মিলিয়ন ইউনিট প্রয়োজন। ভৈরবের কাছে এত বেশি ইউনিট নেই। আসলে তার কাছে কোনো ইউনিটই নেই, সে অন্যদের কাছ থেকে ইউনিট ধার করে জীবনযাপন করছে। তবুও সে স্বপ্ন দেখে কমপ্লেক্সের ভেতরে একদিন সে যাবেই। এরপর আমরা কমপ্লেক্সের ভেতরের দৃশ্য দেখতে পাই। কমপ্লেক্সের ভেতরে একটা বিশাল ল্যাব রয়েছে। গর্ভধারণের সক্ষম এরকম অসংখ্য মেয়েকে এই ল্যাবে বন্দি করে রাখা হয়েছে। তাদেরকে একটা নির্দিষ্ট রুটিনে জীবনযাপন করতে হয়। তাদের খাবার থেকে শুরু করে সবকিছুই রুটিন মাফিক। এই মেয়েদের নিজস্ব কোনো নাম নেই, তাদেরকে কোডের মাধ্যমে চিহ্নিত করা হয়। সবার হাতে তাদের কোড নম্বর থাকে। সেই কোড স্ক্যান করলেই তাদের সম্পর্কে সমস্ত ডিটেলস জানা যায়। এখানে বন্দি থাকা এক মেয়ের চরিত্রে অভিনয় করেছেন আমাদের দীপিকা পাডুকোন, যার কোড নম্বর সাম 80। ল্যাবের এই মেয়েদেরকে রাখা হয়েছে একটা বিশেষ এক্সপেরিমেন্টের জন্য। এই মেয়েদেরকে প্রেগনেন্ট করার জন্য তাদের ওভারিতে কৃত্রিম উপায়ে এক্সপেরিমেন্টাল সিড প্রবেশ করানো হয়। তবে এই পদ্ধতিতে সব মেয়েদের প্রেগনেন্সি পজিটিভ হয় না। যারা নেগেটিভ হয় তাদেরকে পজিটিভ মেয়েদের দেখাশোনা করতে হয়। এখানে আমরা জানতে পারি অনেকবার চেষ্টা করার পরেও সাম 80-র রেজাল্ট কখনোই পজিটিভ হয়নি। তাই সাম 80 এখানে প্রেগনেন্ট মেয়েদেরকে দেখাশোনা করে। এই মেয়েদের এভাবে প্রেগনেন্ট করা হয় সুপ্রিম ইয়াসকিনের জন্য একটা সিরাম তৈরি করার উদ্দেশ্যে। কোনো মেয়ের প্রেগনেন্সি 90 দিন পেরিয়ে গেলে তার ইউটেরাস বা গর্ভাশয় থেকে এই সিরামটা পাওয়া যায়। কিন্তু এই পদ্ধতিতে প্রেগনেন্ট হওয়ার পর ওই মেয়েদের গর্ভের সন্তান বেশি সময় জীবিত থাকতে পারে না। বেশিরভাগ সময় 90 দিনের আগেই তারা মারা যায়। যাদের সন্তান 90 দিনের বেশি সময় জীবিত থাকে তাদের ইউটেরাস থেকে সিরাম বের করে নেওয়া হয়। এই সিরাম বের করা হয় বিশাল আকৃতির একটা এক্সট্রাকশন মেশিনের মাধ্যমে। এই কাজটা অত্যন্ত বিপজ্জনক। বেশিরভাগ সময় সিরাম এক্সট্রাকশন করার সময় মেয়েদের মৃত্যু পর্যন্ত হয়। এই মৃত মেয়েগুলোকে একটা বিশাল আকৃতির অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে পুড়িয়ে ফেলা হয়।
পুরো কাজটা সম্পাদন করা হয় কয়েকজন দক্ষ সায়েন্টিস্টের তত্ত্বাবধানে। যদিও 90 দিনের বেশি সময় ধরে থাকা প্রেগনেন্ট মেয়েদের ইউটেরাস থেকে এই সিরাম বের করা হয়, কিন্তু সুপ্রিম ইয়াস্কিনের প্রয়োজন 150 দিনের বেশি সময় ধরে প্রেগনেন্ট মেয়ের ইউটেরাসের সিরাম। কিন্তু আজ পর্যন্ত কোনো ভ্রূণ 150 দিন পর্যন্ত জীবিত থাকতে পারেনি। সায়েন্টিস্টরা অনেক চেষ্টা করেও কোনো ভ্রূণকে 150 দিন পর্যন্ত জীবিত রাখতে পারেনি, যার কারণে কমান্ডার মানাস সায়েন্টিস্টদের সাথে রাগারাগি করে। সায়েন্টিস্টরা জানতে চায় সুপ্রিম ইয়াস্কিনের কেন 150 দিনের ভ্রূণের সিরাম প্রয়োজন, কিন্তু এই প্রশ্নের উত্তর কমান্ডার মানাসের জানা নেই। তাই সায়েন্টিস্টরা সুপ্রিম ইয়াস্কিনের সাথে সরাসরি দেখা করে কথা বলতে চায়। কমান্ডার মানাস সায়েন্টিস্টদের ইয়াস্কিনের কাছে নিয়ে যায়। তবে সেখানে যাওয়ার আগে একজন সায়েন্টিস্ট সুপ্রিম ইয়াস্কিনের জন্য তৈরি করা সিরামটা নিয়ে সেটা মানাসের চোখের আড়ালে অন্য একটা সিরামের সাথে বদলে ফেলে। সুপ্রিম ইয়াস্কিনের জন্য কমপ্লেক্সের ভেতরে একটা আলাদা কমপ্লেক্স রয়েছে, যেখানে ইয়াস্কিন একাই থাকে। ইয়াস্কিনের কমপ্লেক্সের ভেতরে অন্য কারো প্রবেশের অধিকার নেই। সুপ্রিম ইয়াস্কিনের কমপ্লেক্সের বাইরে পাহারারত অবস্থায় আছে কাউন্সিল বাণী। শুধুমাত্র বাণীর কাছে ইয়াস্কিনের কমপ্লেক্সের দরজা খোলার এক্সেস রয়েছে। কাউন্সিলর বাণী কমান্ডার মানাস এবং সায়েন্টিস্টকে ইয়াস্কিনের কমপ্লেক্সের ভেতরে নিয়ে যায়। এখানে আমরা সুপ্রিম ইয়াস্কিনকে প্রথমবারের মতো দেখতে পাই। ইয়াস্কিনের চরিত্রে অভিনয় করেছে কামাল হাসান, যাকে দেখে একদমই চেনার উপায় নেই। এখানে আমরা দেখতে পাই সুপ্রিম ইয়াস্কিন শূন্যের উপর বসে ধ্যান করছে। সুপ্রিম ইয়াস্কিন রুগ্ন কঙ্কালসার চেহারার একটা বৃদ্ধ, যার শরীরের ত্বক হাড়ের সাথে একেবারে মিশে গেছে। ইয়াস্কিনের বয়স মূলত 200 বছর। প্রেগনেন্ট মেয়েদের ইউটেরাস থেকে যে সিরাম বের করা হয়, এই সিরামই মূলত ইয়াস্কিনকে বেঁচে থাকার শক্তি দেয়। এই সিরাম ব্যবহার করে ইয়াস্কিন 200 বছর ধরে জীবিত আছে। সে আসলে অমরত্ব লাভ করতে চায়, এর জন্যই আসলে এত সব আয়োজন। ইয়াস্কিনের কাছে পৌঁছেই মানাস ইয়াস্কিনকে সিরামটা দেয়। এরপর সায়েন্টিস্ট জানায় শত চেষ্টা করেও কোনো ভ্রূণকে 100 দিনের বেশি বাঁচানো সম্ভব হয়নি। ইয়াস্কিন সায়েন্টিস্টের কথার কোনো জবাব না দিয়ে সিরামটা নিজের শরীরে প্রবেশ করে। কিন্তু সিরাম প্রবেশ করানোর সাথে সাথে ইয়াস্কিন নিজের শরীরের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে এবং নিচে পড়ে যায়। এটা দেখে কমান্ডার মানাস এবং কাউন্সিলর বাণী কিছুটা ঘাবড়ে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ইয়াস্কিন আবারও উঠে দাঁড়ায় এবং হেসে বলে, অনেকদিন পর কেউ আমাকে হত্যা করার চেষ্টা করলো। কাউকে কিছু ভাবার সময় না দিয়ে ইয়াস্কিন এক ধরনের ম্যাজিক্যাল পাওয়ারের সাহায্যে সায়েন্টিস্টের গলা চেপে ধরে। অর্থাৎ সায়েন্টিস্ট আসল সিরাম চেঞ্জ করে যে নকল সিরামটা নিয়ে এসেছে, সেটা মূলত ইয়াস্কিনকে হত্যা করার জন্যই নিয়ে এসেছে। ইয়াস্কিন তখন সায়েন্টিস্টকে জিজ্ঞেস করে, তুমি আসলে কেন হত্যা করতে চাও আমাকে? সায়েন্টিস্ট বলে, এই পৃথিবী ভালোদের জন্য। আমি এই পৃথিবীকে তোমার হাত থেকে বাঁচাতে চাই। ইয়াস্কিন বলে, পৃথিবীর মানুষ টাকা পয়সার জন্য লড়াই করে একে অপরের সাথে সংঘাত করে, তাই আমি নিজেই তাদের ধ্বংস করার ব্যবস্থা করেছি। মানুষ নিজের স্বার্থে পৃথিবীর প্রকৃতিকে একটু একটু করে ধ্বংস করছিল, আমি সেটা একেবারেই নিঃশেষ করে দিয়েছি। আমি খারাপ কিছু করিনি। একথা বলে ইয়াস্কিন সায়েন্টিস্টকে হত্যা করে। এরপর কমান্ডার মানাস এবং কাউন্সিলর বাণীকে বলে, যত দ্রুত সম্ভব 150 দিনের মধ্যেই প্রেগনেন্ট মেয়েকে খুঁজে বের করো। এর পরের দৃশ্যে আমরা সাম 80কে দেখতে পাই। সাম 80 লুকিয়ে লুকিয়ে নিজের পেট চেক করছিল। এখানে আমরা জানতে পারি সাম 80 আসলে গত 5 মাস ধরে প্রেগনেন্ট, অর্থাৎ সে 150 দিন ক্রস করে ফেলেছে। কিন্তু কোনো একটা কারণে ল্যাবের টেস্ট তার রেজাল্ট নেগেটিভ এসেছে। সাম 80 ভালোভাবেই জানে প্রেগনেন্ট মেয়েদের সাথে কি করা হয়। প্রতিবার সিরাম এক্সট্রাকশন করার পর মেয়েদের গর্ভের ভ্রূণকে মেরে ফেলা হয়, এরপর আবারও তাদেরকে প্রেগনেন্ট করানো হয়। তাই সাম 80 নিজের প্রেগনেন্সির ব্যাপারটা সকলের কাছ থেকে লুকিয়ে রেখেছে। কিন্তু পেট চেক করার সময় একটা মেয়ে সাম 80কে দেখে ফেলে। মেয়েটা সাম 80কে বলে, তুমি 150 দিন ক্রস করে ফেলেছো, যেটা আজ পর্যন্ত কোনো মেয়ে করতে পারেনি। কমপ্লেক্সের লোকেরা যদি এটা জানতে পারে, তোমাকে রানীর মতো করে রাখবে। তুমি কেন প্রেগনেন্সির ব্যাপারটা লুকিয়ে রেখেছো? সাম 80 বলে, কমপ্লেক্সের লোকেরা জানতে পারলে আমার সন্তানকে হত্যা করবে। আমার জন্মের সময় আমি আমার মাকে হারিয়ে ফেলেছি, আর অনেক ছোটবেলায় বাবা আমাকে কমপ্লেক্সে বিক্রি করে দিয়েছে। পৃথিবীতে আমার আপন বলতে কেউ ছিল না। এখন আমার আপন বলতে একমাত্র আমার গর্ভের এই বাচ্চা, তাকে আমি হারাতে চাই না। মেয়েটা তখন বলে, তোমার গর্ভে যে বড় হচ্ছে সে কোনো সাধারণ শিশু নয়, সে একটা এক্সপেরিমেন্টাল ফল। ল্যাব এক্সপেরিমেন্টের মাধ্যমে জন্ম হয়েছে তার। এই বাচ্চার কোনো জন্মদাতা পিতা নেই। সাম 80 বলে, পিতা নেই তো কি হয়েছে, মা তো আছে। মেয়েটা বলে, এভাবে আর কতদিন লুকিয়ে রাখবে? একদিন একদিন তো সবাই জেনে যাবে। সাম 80 বলে, আমি জানি না কতদিন লুকিয়ে রাখতে পারবো, কিন্তু আমি আমার সন্তানকে বাঁচিয়ে রাখতে চাই। এর পরের দৃশ্যে আমরা আবারও ভৈরবকে দেখতে পাই। ভৈরব শাম্পালার স্পাই লুককে বিক্রি করতে চাচ্ছিল, কিন্তু লোক অনেক রিকোয়েস্ট করায় ভৈরব তাকে বিক্রি করার সিদ্ধান্ত বদলায়। লোক ভৈরবকে বলে, তোমার ফাইটিং স্কিল অনেক ভালো, তুমি শাম্পালার রেভেলদের সাথে জয়েন করো, পৃথিবীর ভালোর জন্য কাজ করো। ভৈরব বলে, ভালোর জন্য কাজ করে আমার কোনো লাভ নেই। ভালো আর মন্দের লড়াইয়ে বিজয় যারই হোক না কেন, আমাদের মতো মানুষদের অবস্থার কখনো পরিবর্তন হয় না, তাই নিজের কথা চিন্তা করাই সব থেকে উত্তম। এরপর ভৈরব লোককে তার ছোটবেলার কিছু ঘটনা শোনায়। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ভৈরবের জন্মের পরপরই এক যুদ্ধের সময় তার বাবা মা হারিয়ে গেছে। একজন ক্যাপ্টেন যুদ্ধক্ষেত্রে ভৈরবকে কুড়িয়ে পেয়েছে। এই ক্যাপ্টেনের চরিত্রে অভিনয় করেছেন দুলকার সালমান। ক্যাপ্টেনই ভৈরবকে নিজের কাছে রেখে বড় করেছে, ভৈরবকে শিখিয়েছে কিভাবে পৃথিবীতে টিকে রাখতে হয়। ফাইটিংয়ে ভৈরবের যে পারদর্শিতা তার বেশিরভাগই ক্যাপ্টেনের কাছেই শিখেছে সে। বাকি সবার মতো ক্যাপ্টেনেরও তীব্র ইচ্ছা ছিল কমপ্লেক্সের ভেতরে যাওয়ার, যার জন্য ক্যাপ্টেন ইউনিট কালেক্ট করেছিল। অল্প সময়ের মধ্যে বেশি ইউনিট কালেক্ট করার লোভে ক্যাপ্টেন জুয়া খেলত,
কিন্তু দুর্ভাগ্যবশত জুয়ায় হেরে গিয়ে একসময় ক্যাপ্টেন নিঃস্ব হয়ে যায়। জুয়ায় বাজিয়ে রাখার মতো যখন আর কিছুই ছিল না, তখন ক্যাপ্টেন বাধ্য হয়ে ভৈরবকেই বাজি রাখে। সহজ কথায় বলতে গেলে ক্যাপ্টেন ভৈরবকে বিক্রি করে দেয়। এই কথা জানার পর ভৈরব অনেক কষ্ট পায় এবং ক্যাপ্টেনের উপর রাগ করে ক্যাপ্টেনের অজান্তেই সে কমপ্লেক্সের রাইডারদের কাছ থেকে ক্যাপ্টেনকে বিক্রি করে দেয়। অনেক ছোটবেলাতেই ভৈরব শিখে গেছে টিকে থাকতে হলে স্বার্থপর হতে হবে, তাই সে শুধু নিজের স্বার্থের কথাই চিন্তা করে। সিন প্রেজেন্টে চলে আসছে। আমরা ভৈরবের গার্লফ্রেন্ড রক্সিকে দেখতে পাই। রক্সি চরিত্রে অভিনয় করেছে দিশা পাটানি। রক্সি ভৈরবের সাথে দেখা করে তাকে জানায় কমপ্লেক্সে একটা জব হয়ে গেছে তার, কাল থেকে জবে জয়েন করবে সে। এই কথা শুনে ভৈরব অনেক খুশি হয়। সে ভাবে রক্সির মাধ্যমে সে কমপ্লেক্সে পৌঁছাতে পারবে। ভৈরব রক্সির কাছে রিকোয়েস্ট করে বলে, একদিনের জন্য হলেও আমাকে কমপ্লেক্সে নিয়ে যাও, আমি শুধু একবারের জন্য দেখতে চাই কমপ্লেক্সের ভেতরে কি আছে। রক্সি ভৈরবের রিকোয়েস্ট ফেলতে পারে না। সে ভৈরবকে কমপ্লেক্সের ভেতরে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। পরের দিন ওরা একসাথে কমপ্লেক্সে যায়। কমপ্লেক্সের ভেতরে ওয়ার্কারদের একটি রেজিস্ট্রেশন করতে হয়। কে কতদিন কাজ করবে, কতক্ষণ কমপ্লেক্সের ভেতরে থাকতে পারবে, সবকিছুই নির্ধারণ করা হয় রেজিস্ট্রেশনের সময়। রক্সির ওয়ার্কিং ডে ছিল 70 দিনের, অর্থাৎ রক্সি 70 দিনের জন্য কমপ্লেক্সের ভেতরে কাজ করবে। যেহেতু ভৈরবের কোনো জব হয়নি, তাই রক্সি তাকে 1 ঘন্টার ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করে দেয়, যেন ভৈরব 1 ঘন্টা কমপ্লেক্সের ভেতরে থাকতে পারে। কমপ্লেক্সের ভেতরে ঢুকে ভৈরব হতবাক হয়ে যায়। এত মনোরম দৃশ্য সে আগে কখনোই দেখেনি। গাছ, ফুল, ফল, পাখি, নদী, পাহাড়, সমুদ্র, কোনো কিছুরই কমতি নেই সেখানে। ভৈরবের জন্মের অনেক আগেই পৃথিবী থেকে এই সব কিছু শেষ হয়ে গেছে, তাই ভৈরব এসব দেখার সুযোগই পায়নি। ভৈরব প্রাণ ভরে সেসব উপভোগ করতে থাকে, কিন্তু খুব বেশি সময় কমপ্লেক্সের ভেতরে থাকতে পারে না। কমপ্লেক্সের রাইডাররা জেনে যায় ভৈরব মিথ্যা ওয়ার্ক পারমিট নিয়ে কমপ্লেক্সের ভেতরে ঢুকেছে, তাই রাইডাররা তাকে কমপ্লেক্স থেকে বের করে দেয়। অন্যদিকে আমরা রায়া নামের ছোট্ট মেয়েটিকে দেখতে পাই। রায়া কমপ্লেক্সের রাইডারদের হাত থেকে পালিয়ে গেলেও কমপ্লেক্সের রোবটের নজর এড়াতে পারেনি। দুটো রোবট রায়াকে অনবরত ফলো করতে শুরু করে। রোবটের হাত থেকে বাঁচার জন্য রায়া পুরনো একটি প্রাসাদের ভেতর ঢুকে পড়ে। রোবটরাও রায়ের পিছু পিছু সেখানে চলে যায়। এই প্রাসাদের ভেতরেই আমরা একজন বৃদ্ধকে দেখতে পাই। বৃদ্ধ ধ্যানে মগ্ন ছিল। মানুষ এবং রোবটের চলাচলের শব্দে বৃদ্ধের ঘুম ভেঙে যায়। বৃদ্ধের হাতে একটা লম্বা লাঠি ছিল। বৃদ্ধ ওই লাঠি দিয়ে আঘাত করে রোবটগুলোকে ভেঙে ফেলে। ওই সময় একটা রোবট বৃদ্ধকে গুলি করে। এতে বৃদ্ধ কিছুটা আহত হয়। এটা দেখে রায়া বৃদ্ধকে বলে, গুলি করার পর তো আপনার মরে যাওয়ার কথা, কিন্তু আপনি এখনো বেঁচে আছেন কিভাবে? আপনি যেভাবে এক নিমিষের রোবটগুলোকে শেষ করলেন, এটা সবাই করতে পারে না। আপনার তো রেবেলদের সাথে জয়েন করা উচিত। আপনার মতো মানুষকে রেবেলের প্রয়োজন। রেবেলদের সাথে জয়েন করলে আপনি অসংখ্য মানুষের প্রাণ বাঁচাতে পারবেন। আপনি থাকলে রেবেলদের বিজয় নিশ্চিত। রায়ের কথা শুনে বৃদ্ধ বলে, পৃথিবীতে বিজয় কেবল মৃত্যুর মাধ্যমেই সম্ভব, আর পৃথিবীর সব মানুষকে বাঁচানোর কোনো ইচ্ছা আমার নেই। আমার দায়িত্ব শুধু একজন মানুষকে রক্ষা করা। আমি শুধু তার জন্য অপেক্ষা করছি। এখানে আমরা বুঝতে পারি এই বৃদ্ধ আর কেউ নয়, সে মূলত অশ্বত্থামা। আর অশ্বত্থামার চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। কৃষ্ণ অশ্বত্থামাকে অভিশাপ দিয়েছিল তার কখনোই মৃত্যু হবে না, তাই সেই মহাভারতের সময় থেকে এখন পর্যন্ত অশ্বত্থামা জীবিত আছে। সে অপেক্ষা করছে তার অপকর্মের প্রায়শ্চিত্ত করার জন্য। কৃষ্ণ বলেছিল তার সর্বশেষ অবতার অর্থাৎ কালকি অবতার যে নারীর গর্ভে জন্মগ্রহণ করবে, সেই নারীকে সুরক্ষিত রাখতে পারলেই অশ্বত্থামার প্রায়শ্চিত্ত হয়ে যাবে এবং সে অভিশাপ থেকে মুক্ত হবে। তাই অশ্বত্থামা হাজার হাজার বছর ধরে সেই নারীর অপেক্ষায় প্রহর গুনছে। অন্যদিকে যে মেয়েটা সাম 8 এর প্রেগনেন্সির ব্যাপারে জেনে গিয়েছিল, সে কমপ্লেক্সের লোকদেরকে সবকিছু জানিয়ে দেয়। সাম 8 এর পরীক্ষা নিরীক্ষা করার পর একজন সায়েন্টিস্ট কমান্ডার মানাসকে জানায় সাম 8 এর প্রেগনেন্সি 150 দিন পেরিয়ে গেছে এবং বাচ্চার গ্রোথ অন্য বাচ্চাদের তুলনায় অনেক ভালো। গ্রোথ এরকম থাকলে আর কয়েক সপ্তাহের মধ্যেই বাচ্চার ডেলিভারি হয়ে যাবে। এই কথা শুনে কমান্ডার মানাস বলে, সুপ্রিম ইয়াসকিনের বাচ্চার লালন পালন করার কোনো শখ নেই। সুপ্রিমের দরকার সিরাম, তাই যত দ্রুত সম্ভব এই মেয়ের ইউটেরাস থেকে সিরাম বের করার ব্যবস্থা করো। সায়েন্টিস্টরা সময় নষ্ট না করে সাম 8 এর এক্সট্রাকশনের ব্যবস্থা করে। সেই বিশাল আকৃতির এক্সট্রাকশন মেশিনের মাধ্যমে সাম 8 এর ইউটেরাস থেকে সিরাম বের করতে শুরু করে। কিন্তু মাত্র 1 ড্রপ সিরাম বের হতেই এক্সট্রাকশন মেশিন অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। কোনো কারণ ছাড়াই সমস্ত সিস্টেম ডিফল্ট হয়ে যায়, যার কারণে মেশিন ভুলবশত সাম 8 টিকে অগ্নিকুণ্ডের দিকে পাঠিয়ে দেয়। সাম 8 টি অগ্নিকুণ্ডে পড়ার ঠিক আগ মুহূর্তে ওই মেয়েটা এসে তাকে ধরে ফেলে। এখানে আমরা জানতে পারি এই মেয়েটা আসলে শাভালার একজন আন্ডারকভার এজেন্ট। মেয়েটার নাম লিলি। প্রজেক্ট কে সম্পর্কে জানার জন্য লিলি নিজ ইচ্ছায় এই ল্যাবে এসেছে। লিলি মূলত ল্যাবের লোকদেরকে সাম 8 এর ব্যাপারে জানিয়েছে। সাম 8 টিকে এই কমপ্লেক্স থেকে বের করার উদ্দেশ্যে মেশিনে যে ডিফল্ট হয়েছিল সেটাও লিলি করিয়েছে, যাতে মেশিন সাম 8 টিকে অগ্নিকুণ্ডের দিকে পাঠিয়ে দেয়। লিলি আগে থেকে অগ্নিকুণ্ডের কাছে অপেক্ষা করছিল যেন সাম 8 টি আসার সাথে সাথে তাকে ধরে ফেলতে পারে। লিলি একটা সিক্রেট রাস্তা দিয়ে সাম 8 টিকে কমপ্লেক্স থেকে বাইরে বের করে দেয়। বাইরে লিলির সাথীরা অর্থাৎ সামওয়ালার রেবেলরা অপেক্ষা করছিল। লিলি তার প্ল্যান এক্সিকিউটিভ করার আগেই তার সাথীদের সাথে যোগাযোগ করেছিল। লিলি সাম 8 টিকে কমপ্লেক্স থেকে বের করে ঠিকই, কিন্তু নিজে বের হতে পারে না। সাম 8 টি কমপ্লেক্সের বাইরে পা রাখতেই হঠাৎ আগুন জ্বলে ওঠে। সাথে সাথে কমপ্লেক্সের রোবট রাইডাররা সেখানে চলে আসে। নিজেকে বাঁচানোর জন্য সাম 8 টির কাছে এখন একটাই উপায়, আগুনের মধ্য দিয়ে বের হয়ে যাওয়া। সাম 8 টি নিজের উপর বিশ্বাস রেখে আগুনের মধ্য দিয়ে বের হয়ে রেবেলদের কাছে চলে যায়।
ঠিক একই সময় রায়ের কাছে থাকা সেই মণিটা চলচল করে উঠছে। সেই সাথে অশ্বত্থামার কাছেও একটা দৈবিক সিগন্যাল চলে আসে। অশ্বত্থামা বুঝতে পারে সে হাজার হাজার বছর ধরে যে সময়ের জন্য অপেক্ষা করে সে সময় চলে এসেছে। এর মাঝেই অশ্বত্থামা মণিটা দেখে ফেলে। অশ্বত্থামার মণি আবার অশ্বত্থামার কাছেই ফিরে এসেছে। মণি ফিরে পেয়ে অশ্বত্থামা পুরোপুরি নিশ্চিত হয় কালকির আগমনের সময় হয়ে গেছে। সে মণিটা রায়ের কাছ থেকে নিয়ে নিজের কপালে পড়ে নেয় এবং কালকি যার গর্ভে বড় হচ্ছে তাকে রক্ষা করার জন্য বেরিয়ে পড়ে। এখানে আমরা বুঝতে পারি সামি-80 এর গর্ভে যে সন্তান বড় হচ্ছে সেই হবে কালকি, যার কারণে সামি-80 কমপ্লেক্স থেকে বের হওয়ার সাথে সাথে অশ্বত্থামার কাছে একটা সিগন্যাল চলে গেছে। অন্যদিকে ভৈরবের সাথেও একটা অদ্ভুত ঘটনা ঘটে। ভৈরবের হাতে লেগে কাশী শহরের বহু বছরের পুরনো একটা কৃষ্ণ মূর্তি বের হয়ে আসে। মূর্তি বের হওয়ার পর ভৈরব অনুভব করে তার মধ্যে কিছু পরিবর্তন এসেছে, কিন্তু পরিবর্তনটা কি সেটা ভৈরব জানে না। এদিকে রেবেলরা সাম-80কে উদ্ধার করে শামফালার দিকে যেতে শুরু করে। রেবেলদের গাড়িতে 3 জন রেবেল আসছে। এদের মধ্যে ভিরন সিনিয়র রেবেল, এছাড়া আরও 2 জন রেবেল আছে যাদের নাম কায়রা এবং আদ্র। ভিরান লিলির ওপর প্রচণ্ড বিরক্ত হয়, কারণ লিলিকে কমপ্লেক্সে পাঠানো হয়েছে প্রজেক্ট কে সম্পর্কে জানার জন্য। সেটা না করে সে একজন প্রেগনেন্ট মেয়েকে বাঁচানোর জন্য এত বড় রিস্ক নিয়েছে। ভিরান সাম-80 এর কাছে জানতে চায় প্রজেক্ট কে এর ব্যাপারে সে কিছু জানে কিনা। সাম-80 জানায় এ ব্যাপারে সে কিছুই জানে না। ভিরান সাম-80 উপর বিরক্ত হলেও কায়রা বুঝে গিয়েছিল সাম-80 সেই নারী যার গল্প শামফালার লিডার মরিয়ম সব সময় বলতো, অর্থাৎ যার গর্ভে বড় হচ্ছে কালকি। তাই সে সাম-80কে স্পেশাল ট্রিট করতে শুরু করে। সাম-80 কোনো নাম না থাকায় কায়রা তার নাম দেয় সুমতি। এদিকে কমান্ডার মানাস যখন জানতে পারে সুমতি পালিয়ে গেছে, সে কমপ্লেক্সের রাইডারদেরকে বলে সুমতিকে ধরে নিয়ে আসার জন্য। মানাস ঘোষণা দেয় যে সাম-80কে ধরে নিয়ে আসতে পারবে যে তাকে পুরস্কার হিসেবে 1 মিলিয়ন ইউনিট দেওয়া হবে। ভৈরবও তার এআই রোবট বুদ্ধির মাধ্যমে জানতে পারে সাম-80কে ধরিয়ে দিলে 1 মিলিয়ন ইউনিট পাওয়া যাবে। এটা ভৈরবের জন্য অনেক বড় একটা সুযোগ, কারণ কমপ্লেক্সে থাকতে হলেও প্রয়োজন 1 মিলিয়ন ইউনিট। সাম-80কে ধরিয়ে দিতে পারলে ভৈরব তার বাকি জীবনের কমপ্লেক্সের ভেতরেই কাটাতে পারবে। অল্প কিছুক্ষণের মধ্যেই 2 জন রাইডার সুমতিকে খুঁজতে খুঁজতে রেবেলদের গাড়ির কাছে পৌঁছে যায়, কিন্তু কায়রা কৌশলে তাদেরকে হত্যা করে। সাথে সাথে আরও কয়েকজন রাইডার চলে আসে। তাদের সাথে লড়াই করতে গিয়ে কায়রার মৃত্যু হয়। রাইডাররা রেবেলদের গাড়ি ঘেরাও করে নেয়। ঠিক সেই মুহূর্তে অশ্বত্থামা সেখানে উপস্থিত হয়। অশ্বত্থামা রাইডারদের হত্যা করে সুমতিকে রক্ষা করে। এরপর সুমতির কাছে গিয়ে মাথা নত করে তাকে প্রণাম জানায়। এর মাঝে ভৈরবও সেখানে পৌঁছে যায়। ভৈরব সুমতির কাছে যাওয়ার চেষ্টা করলে অশ্বত্থামা ভৈরবের উপর অ্যাটাক করে। এখানে ভৈরব এবং অশ্বত্থামার মধ্যে তুমুল লড়াই হয়। ভৈরব তার একটা স্মার্ট গ্যাজেটের মাধ্যমে নিজের কয়েকটা ডুপ্লিকেট ইমেজ ক্রিয়েট করে ফেলে, কিন্তু অশ্বত্থামা অরিজিনাল ভৈরবকে ধরে ফেলে। অশ্বত্থামা আদিকাল থেকে একজন শক্তিশালী যোদ্ধা, আর ভৈরবও কলিযুগের চৌকস যোদ্ধা। দুজনের মধ্যকারী লড়াইয়ে কেউ কাউকে পরাজিত করতে পারছিল না। তাদের লড়াই দীর্ঘ সময় ধরে চলছিল। এর মাঝেই ভিরান সুমতিকে নিয়ে শামফালায় চলে যায়। অশ্বত্থামাও ভৈরবের চোখ ফাঁকি দিয়ে ওদের পিছে পিছে শামফালায় পৌঁছে যায়। মরিয়ম আনন্দের সাথে সুমতিকে শামফালায় স্বাগতম জানায়, কিন্তু একজন সিনিয়র রেভেল অশ্বত্থামা এবং সুমতিকে শামফালায় একসেপ্ট করতে রাজি হচ্ছিল না, কারণ কমপ্লেক্সের সবাই সুমতিকে খুঁজছে। সুমতির জন্য শামফালার সবাই বিপদে পড়তে পারে। মরিয়ম ওই রেবেলকে বোঝায় সুমতির গর্ভে বেড়ে উঠছে কালকি। ওই রেবেল মানতে রাজি হয় না সুমতি সেই নারী, সে প্রমাণ চায়। ঠিক ওই মুহূর্তে শামফালায় বৃষ্টি শুরু হয়। শামফালার মানুষের মনে নেই তারা শেষ কবে বৃষ্টি দেখেছিল। সুমতির আগমনের সাথে সাথেই বহু বছর পর বৃষ্টি দেখা পেয়ে সবাই নিশ্চিত হয় সুমতির গর্ভেই আছে তাদের দেবতা কালকি। পুরো শামফালা আনন্দের জোয়ারে ভাসতে শুরু করে। সবাই সুমতিকে মা বলে সম্বোধন করতে থাকে। সবাই সুমতির সেবা করার জন্য তাকে একবার ছুঁয়ে দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠে, কিন্তু সুমতি বুঝতেই পারছিল না কেন তাকে সবাই এত সম্মান করছে। অন্যদিকে কমপ্লেক্সের রাইডাররা সুমতিকে খুঁজতে শুরু করলে ভৈরব তাদেরকে বাধা দেয়, কারণ ভৈরব সুমতিকে ধরিয়ে দিয়ে 1 মিলিয়ন ইউনিট নিতে চাচ্ছিল। কমপ্লেক্সের রাইডারদের সাথে লড়াই করার কারণে ভৈরবকে কমপ্লেক্স থেকে ব্ল্যাক লিস্টেড করে দেওয়া হয়, অর্থাৎ ভৈরব আর কখনোই কমপ্লেক্সের ভেতরে ঢুকতে পারবে না। এটা শোনার পর ভৈরবের অনেক মন খারাপ হয়। সারা জীবন ধরে সে কমপ্লেক্সের ভেতরে যাওয়ার স্বপ্ন দেখছে, আর সেই স্বপ্ন পূরণ হতে গিয়েও আর হলো না। ভৈরব বিষণ্ণ মনে বাড়িতে ফিরে যায়। এরপর শামফালার স্পাই লুককেও মুক্ত করে দেয়। লুককে সে বিক্রি করে ইউনিট নেওয়ার জন্য আটকে রেখেছিল। এখন আর ইউনিটসের প্রয়োজন নেই ভৈরবের। ভৈরব মন খারাপ দেখে লুক বলে, তুমি আমাদের সাথে জয়েন করতে পারো, তোমার মতো ফাইটার রেবেলদের প্রয়োজন। ভৈরব লুকের সাথে শামফালায় যেতে রাজি হয়, তবে সেটা রেবেলদের সাথে জয়েন করার জন্য নয়, বরং নিজের স্বার্থ হাসিল করার জন্য। ভৈরব কমান্ডার মানাসের সাথে যোগাযোগ করে। মানাস সে সময় তার রাইডারদেরকে বলছিল যেভাবেই হোক সুমতিকে কমপ্লেক্সে ফিরিয়ে নিতে হবে। ভৈরব মানাসকে বলে, যতক্ষণে বৃদ্ধ সুমতির সাথে আছে তোমার রাইডাররা কোনোভাবেই তাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবে না। মানাস জানতে চায় কোন বৃদ্ধ। ভৈরব বলে, যে বৃদ্ধ তোমার সব রাইডারদেরকে মেরে ফেলেছে। তোমার কোনো রাইডার ওই বৃদ্ধকে স্পর্শ পর্যন্ত করতে পারবে না। শুধুমাত্র আমি তার সাথে সামনাসামনি লড়াই করেছি। কেউ যদি ওই বৃদ্ধকে পরাজিত করতে পারে সেটা শুধুমাত্র আমি, তাই একমাত্র আমিই পারবো সুমতিকে তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসতে। সব শুনে মানাস বলে, তুমি যদি এটা করতে পারো তাহলে আমি নিজেই তোমাকে কমপ্লেক্সের ভেতরে নিয়ে যাব। এরপর ভৈরব বাড়িতে ফিরে শামফালায় যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে। ভৈরব জানে সুমতির কাছে যেতে হলে আগে অশ্বত্থামাকে ফেস করতে হবে, তাই ভৈরব সেভাবেই প্রস্তুতি নেয়। সে তার সুপার কারকে মডিফাই করে শক্তিশালী এক রোবটে পরিণত করে। অন্যদিকে শামফালায় অশ্বত্থামায় 1 সেকেন্ডের জন্য সুমতিকে চোখের আড়াল হতে দেয় না।
সবসময় সুমতির আশেপাশে থেকে তাকে সুরক্ষা নিশ্চিত করে। কিন্তু অশ্বত্থামা সবসময় আশেপাশে থাকায় সুমতি অনেক বিরক্ত হয়। রায়া অশ্বত্থামাকে বুঝিয়ে বলে, এভাবে সবসময় তুমি সুমতির আশেপাশে না থেকে তাকে কিছু স্পেস দাও। কিন্তু অশ্বত্থামা বলে, আমার একমাত্র দায়িত্ব তার খেয়াল রাখা, আমাকে সেটাই করতে হবে। অশ্বত্থামা সবসময় তার হাতে একটা লাঠি রাখে। রায়া অশ্বত্থামাকে বলে, শাম্পালায় অসংখ্য রেবেল আছে, সবার কাছে অত্যাধুনিক অস্ত্র আছে, এখন এই লাঠিটা তোমার কাছে না রাখলেও চলবে। তখন অশ্বত্থামা রায়াকে জানায় এই লাঠিটা আসলে অশ্বত্থামার বন্ধু কার্নোর লাঠি। রায়া কার্নোর ব্যাপারে জানতে চাইলে অশ্বত্থামা জানায় কার্নো ছিল মহাভারতের সবথেকে সেরা যোদ্ধা, তার সাথে কেউ লড়াইয়ে জিততে পারেনি, কিন্তু কার্নোকে ধোঁকা দিয়ে হত্যা করা হয়েছে। মূলত মহাভারতের সময় এই লাঠিটা ছিল কার্নের অস্ত্র। সে সময় এই লাঠির মধ্যে দৈবিক শক্তি ছিল, কিন্তু কার্নের মৃত্যুর পর এই লাঠির ক্ষমতাও হারিয়ে গেছে। এখন এটা শুধুমাত্র সাধারণ একটা লাঠি। প্রিয় বন্ধুর স্মৃতি হিসেবে অশ্বত্থামা কার্নের লাঠিটা নিজের কাছে রেখে দিয়েছে। এদিকে ভৈরব লুকের সাথে শাম্পালায় চলে পৌঁছে যায়। সাথে সাথে অশ্বত্থামা ভৈরবের উপস্থিতি টের পেয়ে যায় এবং সুমতিকে বলে, এখানে থাকাটা আমাদের জন্য আর নিরাপদ নয়, যত দ্রুত সম্ভব আমাদের এখান থেকে বের হতে হবে। অশ্বত্থামা সুমতিকে নিয়ে বের হতেই যাবে, ঠিক তখনই ভৈরব অশ্বত্থামার রূপ ধারণ করে সামনে চলে আসে। আবার অশ্বত্থামার সাথে ভৈরবের তুমুল লড়াই শুরু হয়। এক পর্যায়ে অশ্বত্থামা ভৈরবকে লড়াইয়ে পরাজিত করে, কিন্তু তখনই ভৈরবের রোবট সামনে চলে আসে। ভৈরব রোবটের ভেতরে বসে রোবটকে কন্ট্রোল করতে শুরু করে। এর মাঝে সমস্ত রেভেল তাদের অস্ত্র নিয়ে এগিয়ে আসে ভৈরবের রোবটকে প্রতিহত করতে, কিন্তু ওরা কিছু করার আগেই কমান্ডার মানাস তার রাইটারদেরকে নিয়ে উপস্থিত হয়ে যায়। শুরু হয় রেভেলদের সাথে রাইটারদের লড়াই। একই সময় চলতে থাকে অশ্বত্থামা এবং ভৈরবের লড়াই। এর মাঝে কমান্ডার মানাস সুমতিকে বন্দী করে নিজের ফ্লাইং কারে উঠিয়ে নেয়। মরিয়ম সুমতিকে বাঁচানোর চেষ্টা করলে মানাস মরিয়মকে হত্যা করে। ওই সময় অ্যাক্সিডেন্টালি সুমতি মানাসের কার থেকে নিচে পড়ে যায়। অশ্বত্থামা সুমতিকে ধরে ফেলে, কিন্তু সুমতির হাত স্লিপ করে এবং সে আবারও নিচে পড়তে শুরু করে। ওই সময় ভৈরব ছুটে এসে সুমতির হাত ধরে, আর অশ্বত্থামা ধরে ভৈরবকে। এভাবে দুজন মিলে সুমতিকে বাঁচায়, কিন্তু সুমতি সেফ হওয়ার সাথে সাথেই অশ্বত্থামা ভৈরবের উপর অ্যাটাক করে। এতে ভৈরব অজ্ঞান হয়ে যায়। এর কিছুক্ষণের মধ্যেই মানাস অশ্বত্থামাকে বন্দী করে ফেলে। অশ্বত্থামা অনেক চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারে না। এই সুযোগে মানাস সুমতিকে নিয়ে চলে যেতে শুরু করে। ঠিক তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটে। শাম্পালায় হঠাৎ করে ঝড়ো হাওয়া বইতে শুরু করে। বাতাসে অশ্বত্থামার লাঠিটা ভৈরবের হাতের উপর পড়ে। সাথে সাথে ভৈরবের জ্ঞান ফিরে আসে এবং ওই লাঠির মধ্যেও একটা অদ্ভুত দৈবিক শক্তি চলে আসে। ভৈরবও নিজের সত্তাকে ভুলে গিয়ে সম্পূর্ণ অপরিচিত এক সত্তায় পরিণত হয়। সে অশ্বত্থামার পক্ষে লড়াই করতে শুরু করে। ভৈরব ওই লাঠির সাহায্যে উড়ে উড়ে মানাসের বাহনে উঠে পড়ে। এরপর লাঠি দিয়ে আঘাত করে মানাসকে হত্যা করে এবং সুমতকে রক্ষা করে নিয়ে আসে। ওই সময় ভৈরবের মাঝে অশ্বত্থামা তার বন্ধু কার্নকে দেখতে পায়, অর্থাৎ মহাভারতের সময়কার কার্নের পুনর্জন্ম হয়েছে, যার কারণে কার্নের লাঠি ভৈরবের হাতে আসতেই ভৈরবের মধ্যে কার্নের আবির্ভাব ঘটেছে। ভৈরব নিজের সত্তাকে ভুলে গিয়ে কার্ন হিসেবে অশ্বত্থামাকে সাহায্য করেছে, কিন্তু ভৈরব নিচে নামার সাথে সাথেই ভৈরবের মধ্য থেকে তার দৈবিক শক্তিটা চলে যায়। এআই রোবট বজ্রির আওয়াজে ভৈরব নিজের মধ্যে ফিরে আসে। অশ্বত্থামাকে বাধা অবস্থায় দেখে ভৈরব খুশি হয়েছে। সে দ্রুত সুমতিকে নিয়ে নিজের সুপার কারে উঠে পালিয়ে যেতে শুরু করে। অশ্বত্থামা কোনো রকম নিজেকে ছাড়িয়ে নিয়ে ভৈরবের কার আটকানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত আটকাতে পারে না। ভৈরব সুমতিকে নিয়ে চলে যায়। এখানেই শেষ হয় কালকি মুভির ফার্স্ট পার্ট। মুভি শেষে একটা পোস্ট ক্রেডিট সিনে সুপ্রিম ইয়াসকিনকে দেখানো হয়। কাউন্সিলর্স বানিয়ে সুপ্রিম ইয়াসকিনকে কমান্ডার মানাসের মৃত্যুর সংবাদ দেওয়া হয়। এরপর সুমতির ইউটেরাস থেকে এক্সট্রাক্ট করা হয় সেই ড্রপ সিরাম ইয়াসকিনকে দেওয়া হয়। সাথে সাথে ইয়াসকিনের শরীরে এক অদ্ভুত পরিবর্তন ঘটে। মুহূর্তে ইয়াসকিন রুগ্ন কঙ্কালসার বৃদ্ধ থেকে শক্তিশালী যুবকে পরিণত হয়। তার মধ্যে সুপার ন্যাচারাল পাওয়ার চলে আসে। শুধু তাই নয়, ইয়াসকিনের শরীরে আরও 4টা নতুন হাতের আবির্ভাব ঘটে। এসব দেখে বানি অবাক হয়ে বলে, মাত্র এক ড্রপ সিরামেই এত পরিবর্তন? আমি বুঝতে পেরেছি কেন 150 প্রেগনেন্ট নারীর সিরাম প্রয়োজন আপনার। আপনি চিন্তা করবেন না, আমি যেভাবেই হোক ওই মেয়েকে খুঁজে বের করে কমপ্লেক্সে নিয়ে আসবো। কিন্তু ইয়াসকিন বলে তার কোনো প্রয়োজন নেই, আমি নিজেই তাকে খুঁজে বের করব। কিন্তু সুমতি কোথায় আছে? ভৈরব তাকে লুকিয়ে রাখবে নাকি সুপ্রিম ইয়াসকিনের হাতে তুলে দেবে? সুপ্রিম ইয়াসকিন সুমতির ইউটেরাস থেকে সিরাম এক্সট্রাক্ট করতে পারবে নাকি অশ্বত্থামার সুমতিকে উদ্ধার করতে সক্ষম হবে? এই সব প্রশ্নের উত্তর আমরা জানতে পারবো মুভির নেক্সট পার্টে।